बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি বৈশ্বিক করোনায় তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে স্ব অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কলেজ প্রশাসকের তত্ত্বাবধান উদ্যোগে যে অনলাইন ক্লাস চলমান আছে, তারই ধারাবাহিকতায় আরেকটি ক্লাস তোমাদের জন্য প্রস্তুত করেছি। আশা করি ক্লাসটি দেখলে, অনুসরণ করলে এই পাঠটি সম্পর্কে সম্যক জ্ঞান তোমরা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ফুলের স্বাগতম। আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। এখন সর্বপ্রথমে আমরা একটি ভিডিও দেখব। দেখুন, বাংলাদেশে ইফটিজিং হচ্ছে। এই যে একটা মেয়ে, সেই মেয়েটার পাশে দিয়ে দেখতে পাচ্ছেন স্কুল ড্রেস পরা দুইটা ছাত্রী এবং দুইটা রংবাজ। ভালো করে দেখুন, এই মিষ্টি মেয়েটার পেছনেই রয়েছে মূল রহস্য। রাইট, মিষ্টি মেয়ে। আরেকটু জুম করা গেলে ভালো হতো। বাবা, কি থ্রেট! ইয়েস, দুলাইপাড় হাই স্কুলের চলে যাচ্ছে, তারা প্রস্থান করছে। ইয়েস, ওয়েলকাম। এই কলোনির ধাওয়া খেয়ে ছেলে দুটাও চলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওটি দেখলাম। সেখানে দেখলাম হাইস্কুলগামী দুটি ছাত্রীকে কিভাবে এই সমাজের অপর বিকৃত পথে হাঁটা তরুণদের দ্বারা উত্তপ্ত হচ্ছে, সেই দৃশ্য। এরপরে আমরা কয়েকটি ছবি দেখব। ছবিতেও দেখতে পাই একটি কলেজগামী ছাত্রী, সে তার প্রতিষ্ঠানে যাওয়ার পথে পথিমধ্যে বেকার যুবক তরুণদের দ্বারা উত্তপ্ত হচ্ছে। আরেকটি ছবিতে আমরা দেখি একটি স্কুলগামী ছাত্রী, সেও তাদের দ্বারা উত্তপ্ত হচ্ছে। এই ছবি দুটি দেখে এবং ভিডিওটি দেখে আমরা সহজেই অনুমান করতে পারি আজকের পাঠ নিয়ে কি আলোচনা করব। এটা আমরা সহজেই অনুধাবন করতে পারি। তো পাঠ ঘোষণা: ইফটিজিং। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, দশম অধ্যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণী। শিখন ফল
আজকের এই পাঠ থেকে পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে ইভটিজিংয়ের ধারণা, এটা তোমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভটিজিংয়ের যে প্রভাব সেটা বিশ্লেষণ করতে পারবে, আর ইভটিজিংয়ের কারণ ব্যাখ্যা করতে পারবে। সর্বপ্রথমে আমরা জানব ইভটিজিংয়ের ধারণা। কনসেপ্ট অফ ইভটিজিং। ইভটিজিং কথাটি আমাদের দেশে বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। ইভটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথে ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনের নির্দেশক একটি শব্দ। ইভ শব্দটি বাইবেলের ইভ বা পবিত্র কুরআনের হাওয়াকে বোঝায়। অন্যদিকে টিজিং শব্দটি অবিধানিক অর্থ পরিহাস বা জ্বালাতন। সুতরাং ইভ বলতে বোঝায় নারী বা রমণী, আর টিজিং বলতে বোঝায় উত্ত্যক্ত করা বা বিরক্ত করা। সুতরাং আমরা ইভটিজিং বলতে নারী বা রমণীকে উত্ত্যক্ত করা বা বিরক্ত করাকেই বুঝে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিবাদী অভিভাবক ও শিক্ষক নির্যাতনের শিকার এরকম দুটি দৃশ্য নিয়ে আলোচনা করব। একসময় সমাজের বুকে যাওয়া একটি ক্ষুদ্র অংশ ইভটিজিংয়ের সাথে জড়িত থাকলেও এখন উঠতি বয়সী তরুণ কিশোর যুবকরা তো আছেই, অনেক মধ্যবয়সীরাও এর সাথে জড়িত হয়ে পড়েছে। সম্প্রতিকালে ইভটিজিং সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। অনেক সময় মেয়ের প্রতিবাদী অভিভাবক ও শিক্ষককে নির্যাতনের শিকার হতে হচ্ছে, এমনকি শেষ অবস্থায় তাদের প্রাণ হারাতে হচ্ছে। আমরা বামে প্রথম চিত্রে দেখতে পাই নির্যাতিত একজন অভিভাবক তার স্কুলগামী কোমলমতি মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে যখন উনি প্রতিবাদ করেন, তখন বগাটেরা ওনার দৈহিক নির্যাতন ঘটিয়ে হাতটি ভেঙে দেন। আর দ্বিতীয় দেখি আমাদের একজন নির্যাতিত শিক্ষক, যিনি প্রতিবাদ করতে যেয়ে এই নির্যাতনের শিকার হন। প্রতিবাদে ব্যর্থ হয়ে একজন ছাত্রীর শেষ পরিণতি কি হতে পারে সে ব্যাপারে আলোচনা করছে। ইভটিজিংয়ে বাধা প্রদান করায় একজন অভিভাবক যখন ব্যর্থ হয়, একজন শিক্ষক যখন বকে যাওয়া যুবকদের হাতে লাঞ্ছিত হয়, তখন একটি মেয়ে শিকার হয়ে শেষ পরিণতি আত্মহননের পথ বেছে নেয়। অনেক মেয়েকে এভাবেই অকালে জীবন দিতে হচ্ছে। আধুনিক সভ্য সমাজে ইভটিজিং শব্দটি যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে চিহ্নিত হয়। অক্সফোর্ড ডিকশনারিতে এই জন্য ইভটিজিং শব্দটির অর্থ করা হয়েছে হ্যারাসমেন্ট অফ অর সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার টুয়ার্ডস ওমেন অর গার্লস। যৌন হয়রানি হচ্ছে
সেই ধরনের কর্মকাণ্ড ও আচরণ যা মানুষের যৌনতাকে উদ্দেশ্য করে মানসিক ও শারীরিকভাবে করা হয়। পাশের চিত্রে কলেজ ছাত্রী প্রথমে মানসিক, পরে শারীরিক নির্যাতনের শিকার, এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বেইজিং নারী সম্মেলনে নারীর প্রতি সহিংসতামূলক যে কোনো ধরনের তৎপরতা, যার ফলে নারীর শারীরিক, মানসিক, যৌন বা মনস্তাত্ত্বিক ক্ষতি বা বিপর্যয় ঘটে বা ঘটতে পারে, তাকে নারী নির্যাতন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা বেইজিং সম্মেলনের গোলটেবিল বইটাকে এ নিয়ে আলোচনা করতে দেখছি। বাংলাদেশে ইফটিজিংয়ের ধরন। বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হলো ইফটিজিং। ইফটিজিংয়ের কারণে আমাদের দেশে অনেক মেয়ে, শিশু, কিশোরী তাদের স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশ পাচ্ছে না। এর ফলে তাদের জীবনের গতি অসময়ে রুদ্ধ হয়ে যাচ্ছে। বোখাটেদের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনা আমাদের দেশে অহরহ ঘটছে, সেরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইফটিজিংয়ের শিকার হয়ে বাংলাদেশ দণ্ডবিধির কোন কোন আইনে এটার প্রতিকার পাওয়া যেতে পারে এ সম্পর্কে আমরা একটু ধারণা দিতে চাচ্ছি। ইফটিজিং বলতে বোঝায় কোনো নারী বা কিশোরীকে তার স্বাভাবিক চলাফেরা বা কাজকর্ম করা অবস্থায় অশালীন মন্তব্য করা, ভয় করা, তার নাম ধরে ডাকা এবং চিৎকার করা, বিকৃত নামে ডাকা, কোনো কিছু তার দিকে ছুড়ে দেওয়া, ব্যক্তিত্ব লাগে এমন মন্তব্য করা, ধিক্কার দেওয়া, তার যোগ্যতা নিয়ে মন্তব্য করা, অহেতুক হাস্যরস করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, ইঙ্গিতপূর্ণ ইশারা করা, অশ্লীলভাবে প্রেম নিবেদন করা, উদ্দেশ্যমূলকভাবে পিছু নেওয়া, গান বা কবিতা আবৃত্তি করা, চিঠি লেখা, মোবাইল ফোনে হয়রানি করা, পথ রোধ করে দাঁড়ানো, প্রেমে সাড়া না দিলে হুমকি প্রদান করা ইত্যাদি। তো এই কার্যক্রমগুলো আমি ওপরে আলোচনা করলাম, এই কার্যক্রমগুলো যদি কারোর দ্বারা সংগঠিত হয় তাহলে যে কোনো তরুণী, ছাত্রী বাংলাদেশ দণ্ডবিধি আইনের 294 ও 509 ধারা অনুযায়ী সে প্রতিকার পেতে পারে। ইফটিজিংয়ের কারণ। যৌন হয়রানির উল্লেখযোগ্য কারণগুলো ভিতরে এক হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধের অভাব। প্রত্যেককেই যদি আমরা নৈতিক জ্ঞান সম্পন্ন শিক্ষা দিতে পারতাম তাহলে ইফটিজিং ঘটত না। নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারীকে আমরা এই পুরুষাসিত সমাজে ভোগের বস্তু হিসেবেই জানি। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই নারীর উপরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দৈহিক এবং মানসিক নির্যাতন চলছে। গণমাধ্যমে তথা বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, সিনেমা ইত্যাদিতে নারীকে যৌন বস্তু হিসেবে উপস্থাপন বা প্রদর্শন করায়। আমরা যে বিজ্ঞাপনগুলো অধিকাংশই বিভিন্ন মিডিয়ায়, সেটা সিনেমা হোক, মিউজিক ভিডিও হোক অথবা আদার কোনো মিডিয়া হোক, সংবাদপত্র হোক, সেখানে আমরা দেখি আমরা মেয়েদেরকে আমরা সেখানে উপস্থাপন করি। তো এই উপস্থাপনের কারণেও
ইভটিজিং সংগঠিত হচ্ছে। সমাজে অব্যবহৃত যে অগ্রহণযোগ্য ছবিগুলো আছে, এই ছবিগুলো এখন অবাধে ছড়াছড়ি হচ্ছে। এই পর্নোগ্রাফি ছড়াছড়ি রোধ করতে হবে। এটার কারণেও কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় ইভটিজিং বেড়েই চলেছে। মোবাইল ফোন মানেই এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন। তো তথ্য প্রযুক্তির এই বর্তমান যুগে মোবাইল ফোন অন করলেই আমরা যখন ডাটা অথবা ওয়াইফাই বা অন্য আদার মাধ্যম দিয়ে আমরা প্রবেশ করি, তখন দেখি বিভিন্ন ধরনের অশ্লীল ছবি। এগুলোও আমাদের ইভটিজিং করতে প্রলুব্ধ করছে। স্যাটেলাইট টিভির অবাধ এবং অনিয়ন্ত্রিত প্রদর্শন, টিভি খুললেই দেখি আমরা বিভিন্ন ধরনের অশ্লীল ছবি, অশ্লীল পর্নোগ্রাফি, এগুলো দ্বারাও আমাদের সমাজে ইভটিজিং সংগঠিত হচ্ছে। ইভটিজিং এর ক্ষতিকর দিক সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্রছাত্রীদের মাঝে আলোচনা করা হয় না। এই আলোচনা না করার কারণে তারা সতর্ক হতে পারছে না। বিধায় তরুণরা বিপদগামী, আর আমাদের কোমলমতি ছাত্রীদের উদাসীনতা, এই দুটো মিলেই ইভটিজিংয়ের মাত্রা বাড়িয়ে চলছে। ধর্মীয় অনুশাসন না থাকা, আমরা ধর্মের মতো করে না মানাই, ধর্মীয় গ্রন্থ অনুযায়ী ধর্মীয় প্রবক্তারা যেভাবে আমাদেরকে সুশৃঙ্খল জীবনের কথা বলেন, সেইভাবে জীবনযাপনে অভ্যস্ত না হয় ইভটিজিং বেড়ে চলছে। মেয়েরা বেপরোয়া চলাফেরা এবং অশালীন পোশাক পরিচ্ছদে বাইর হওয়ায় তরুণীরা এর দ্বারা ইফেক্টেড বা প্রভাবিত হচ্ছে। এই প্রভাবিত হওয়ার কারণে তারা যৌন হয়রানির মতন এই ক্ষতিকর সাইট বেছে নিচ্ছে। অনেকে আবার রাজনৈতিক প্রশ্রয়ে ইভটিজিং সংগঠিত করছে। আর সর্বশেষ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকাও এই সমাজ ব্যবস্থায় তথা রাষ্ট্রে ইভটিজিং বেড়ে চলছে। রেমেডিস অফ ইভটিজিং, অর্থাৎ ইভটিজিংয়ের প্রতিকার। কি কাজগুলো করলে আমরা ইভটিজিং থেকে প্রতিকার পেতে পারি? যে নারীর পথে ঘাটে, স্কুলে, কর্মক্ষেত্রে যৌন হয়রানির কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নারীর স্বাধীনভাবে চলাফেরার অধিকার, শিক্ষার অধিকার, না বলার অধিকার এবং স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নারীর যৌন হয়রানি প্রতিরোধে আমাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমরা নিচের করণীয়গুলো বিবেচনা করতে পারি। ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ জোরদার করতে হবে। সামাজিক আন্দোলন ও প্রতিরোধের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, তারা মানববন্ধন করছে। উত্ত্যক্তকারী যারা, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। সামাজিকভাবে বয়কটের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। একজন ছাত্রীকে উত্ত্যক্ত করায়, আরেকজন অর্থাৎ বখাটেদের বিরুদ্ধে তারই বড় ভাই প্রতিবাদ করছে, তাদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করছে, তার একটি চিত্র আমরা দেখছি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্ত্যক্তকরণ বা যৌন হয়রানি নির্মূলে তোমাদের মাঝে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের একটা চিত্রও আমরা দেখতে পাই। এর জন্যে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী যারা শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতির জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে থাকেন, তারই ধারাবাহিকতায় উনি হ্যান্ড মাইক দিয়ে কীভাবে এই ইপটিজিং রোধ করা যায়, বাল্যবিবাহ রোধ করা যায়, কিভাবে যৌন হয়রানি বন্ধ করা যায় এ ব্যাপারে উনি সেমিনার করছেন, সমাবেশ করছেন। এ ধরনের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আন্দোলন গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। একটি প্রিন্ট মিডিয়ার চিত্র, পাঠকের পত্রিকা, এখানে একটি সংবাদ আমরা হেডলাইন করতে দেখছি যে বোখাটের উৎপাতে ঝরল স্কুল ছাত্রীর প্রাণ। তো এইগুলো আমাদের হেডলাইন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যমে বিশেষ করে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, সিনেমা ইত্যাদিতে নারীকে যৌন বস্তু হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। মেয়েদেরকে উপস্থাপিত না করে যদি আমরা ছেলেদের উপস্থাপন করি, তাতে আমার মনে হয় যৌন হয়রানি অনেক রোধ হবে। কেননা মেয়েদের যে ছবি বা চিত্রগুলো উপস্থাপন করা হয় সেগুলো খুবই পাঠশীল থাকে। এতেও আমাদের সমাজে নারী নির্যাতন বেড়েই চলছে। বোকাটে উচ্ছৃঙ্খল ছেলেদের সুপথে আনতে সার্বক্ষণিক কাউন্সিলিং করতে হবে। তাদেরকে আলোর পথে আনার জন্যে, আলোকিত অধ্যায় সূচনা করার জন্যে তাদেরকে নিয়ে মাঝে মাঝে সেমিনার, সিম্পোজিয়াম, সমাবেশ এসবের মাধ্যমে জানান দিতে হবে। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা রাস্তার মোড়ে বোকাটে ছেলেদের আড্ডা বন্ধ করতে হবে। বোকাটে ছেলেদের আড্ডা বন্ধে গোয়েন্দা পুলিশের পদক্ষেপের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তারা সন্ধ্যার পর রাস্তায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা বন্ধে যে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করছে তারই একটি দৃশ্য। ইপটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতকে আরও সক্রিয় হতে হবে। ইপটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকার একটি চিত্রও আমরা দেখতে পাচ্ছি। সেখানে দায়িত্বপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট এবং তাকে ঘিরে একটি পুলিশ প্রশাসন, যেটা প্রচার কাজে বাস্তব দায়িত্ব পালন করতে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। যৌন হয়রানি প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন, শুধু প্রণয়ন নয়, এটা প্রয়োগের ব্যবস্থাও করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। যৌন হয়রানির অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কড়াকড়াই আইনের পদক্ষেপ তাদের উপর প্রয়োগ করতে দেখছি।
আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্ত্যক্তকারী পুরুষদেরকে আমরা রোমিও হিসেবে দেখি। এই রোমিও হিসেবে না দেখে অপরাধী হিসেবে গণ্য করে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলে এই নির্যাতন অনেকটা প্রতিহত করা যাবে। এই ধরনের একজন রোমিও পুরুষকে আমাদের পুলিশ প্রশাসন ধরে নিয়ে শাস্তির আওতায় আনার একটি চিত্র আমরা উপলব্ধি করছি। অনেক ক্ষেত্রে ইপটিজিং প্রতিরোধে মেয়েরা ছেলেদের উপরে চড়াও হয়ে নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম। আমরা শুধু ছেলেরাই মাঝে মাঝে দেখি যে মেয়েদের উপরে চড়াও হয়, উত্ত্যক্ত করে, বিরক্ত করে, নির্যাতন করে, কিন্তু মেয়েরা যদি নিজেদের আত্মরক্ষায় নিজেরাই সচেতন হয়, তাহলে এই নারী নির্যাতন অথবা ইপটিজিং এটা রোধ করা সম্ভব। এ ধরনের একটা দৃশ্য আমরা দেখতে পাই। দুজন বোকাটে ছেলে বাজে কথা বলার অপরাধে দুজন ছাত্রী তাদেরকে দৈহিকভাবে একটু নির্যাতনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যৌন হয়রানি ও আইন, ইপটিজিং অ্যান্ড ল। বাংলাদেশ যৌন হয়রানির ঘটনা থেকে আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধি আইন 1860-এর 294 ধারা অভিযুক্তের সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। আর 509 ধারায় অভিযুক্ত ব্যক্তি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। দুটি ধারায় 2 রকমের বিধান প্রচলিত: 3 মাসের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত। আর 509 ধারায় আমরা দেখি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ঢাকা মহানগরীর পুলিশ অধ্যাদেশ 1976-এর 76 ধারায় অভিযুক্ত ব্যক্তির 1 বছর মেয়াদের কারাদণ্ড অথবা 2000 টাকা জরিমানা করার বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। 2023 সালের সংশোধনী আইনের 9-এর ক ধারায় অভিযুক্তের সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়া 2010 সালের 9 নভেম্বর থেকে যৌন হয়রানি বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দিয়ে ভ্রাম্যমাণ আদালত আইনে 509 ধারাটি সংযুক্ত করা হয়েছে। ফলে ম্যাজিস্ট্রেটগণ এই ধারা প্রয়োগ করে অপরাধীকে ঘটনাস্থলে বিচার করে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের 7373 নামে একটি অভিযোগ নম্বর চালু রয়েছে। ফলে আক্রান্ত নারীরা ফোন করে তাদের উপর আনিত অভিযোগ তারা পুলিশ প্রশাসনকে জানাতে পারে। আর এই নিমিত্তে প্রতি বছর শুধু 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নয়, বরং এখনই আসুন প্রতিজ্ঞা করি, ইপটিজিং সইব না, ইপটিজিং মানব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইপটিজিংয়ের উপরে এতক্ষণ আলোচনা করছিলাম। আলোচনা থেকে আমার মনে হয় ইপটিজিংয়ের ধারণা, এটা কি কারণে ঘটছে, এর প্রতিকারও কি, এ সম্পর্কে আমরা কম বেশি আলোচনা লাভ করলাম।
আমরা যেটা জানতাম, আমার মনে হয় অজানা বিষয়গুলো সম্পর্কে আমরা আরও পরিষ্কার হতে পেরেছি। তো আলোচনা নয়, এখন এই আলোচনার শেষে তোমাদেরকে স্ব অবস্থানে থেকে কিছু কাজ করতে হবে। প্রথম হলো ইফটিজিং বলতে কী বুঝো, এটা তোমাদেরকে লিখতে হবে। ইফটিজিংয়ের অনেক কারণের ভিতরে দুটি কারণ তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো সবশেষে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা ইফটিজিংয়ের সুস্পষ্ট ধারণা সম্পর্কে আলোচনা করছি। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইফটিজিংয়ের প্রভাব সম্পর্কে আলোচনা করছি। ইফটিজিং কী কী কারণে সংঘটিত হয় তার সম্পর্কেও আলোচনা করছি, আর ইফটিজিং কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কেও আলোচনা করছি। এখন তো মূল্যায়নের বিষয় উপরের এই আলোচনা থেকে ইফটিজিং সমাজে কাদের দ্বারা সংগঠিত হচ্ছে সেটা নিরূপণ করতে হবে, আর ইফটিজিং দুটি প্রতিকার তোমাদের লিখতে হবে। যেহেতু তোমরা হোম কোয়ারেন্টিনতে আসো, তো স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে আসতে পারছো না, প্রতিষ্ঠানেও আসতে পারছো না, তাতে বাড়িতে তোমাদের এই আলোচনার ভিত্তিতে কিছু কাজ করতে হবে। এই পাঠের কাজ হচ্ছে বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধি আইন ও ধারা দ্বারা ইফটিজিং কি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব, মূল্যায়ন করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি বৈশ্বিক করোনায় তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে স্ব অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কলেজ প্রশাসকের তত্ত্বাবধান উদ্যোগে যে অনলাইন ক্লাস চলমান আছে, তারই ধারাবাহিকতায় আরেকটি ক্লাস তোমাদের জন্য প্রস্তুত করেছি। আশা করি ক্লাসটি দেখলে, অনুসরণ করলে এই পাঠটি সম্পর্কে সম্যক জ্ঞান তোমরা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই ফুলের স্বাগতম। আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। এখন সর্বপ্রথমে আমরা একটি ভিডিও দেখব। দেখুন, বাংলাদেশে ইফটিজিং হচ্ছে এই যে একটা মেয়ে বসা, সেই মেয়েটার পাশে দিয়ে দেখতে পাচ্ছেন স্কুল ড্রেস পরা দুটা ছাত্রী এবং দুটা রংবাজ। ভালো করে দেখুন, এই মিষ্টি মেয়েটার পেছনেই রয়েছে মূল রহস্য। রাইট মিষ্টি মেয়ে, আরেকটু জুম করে গেলে ভালো হতো। বাবা কি থ্রেড! ইয়েস, দোলাইপাড় হাই স্কুলের চলে যাচ্ছে, তারা প্রস্থান করছে। ইয়েস,
ওয়েলকাম। এই কলোনির ধাওয়া খেয়ে ছেলে দুটাও চলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওটি দেখলাম। সেখানে দেখলাম হাইস্কুলগামী দুটি ছাত্রীকে কিভাবে এই সমাজের অপর বিকৃত পথে হাঁটা তরুণদের দ্বারা উত্তপ্ত হচ্ছে সেই দৃশ্য। এরপরে আমরা কয়েকটি ছবি দেখব। ছবিতেও দেখতে পাই একটি কলেজগামী ছাত্রী, সে তার প্রতিষ্ঠানে যাওয়ার পথে পথিমধ্যে বেকার যুবক তরুণদের দ্বারা উত্তপ্ত হচ্ছে। আরেকটি ছবিতে আমরা দেখি একটি স্কুলগামী ছাত্রী, সেও তাদের দ্বারা উত্তপ্ত হচ্ছে। এই ছবি দুটি দেখে এবং ভিডিওটি দেখে আমরা সহজেই অনুমান করতে পারি আজকের পাঠ নিয়ে কি আলোচনা করব। এটা আমরা সহজেই অনুধাবন করতে পারি। তো পাঠ ঘোষণা, ইপটিজিং। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, 10ম অধ্যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণী। শিখন ফল। আজকের এই পাঠ থেকে পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে ইপটিজিংয়ের ধারণা। এটা তোমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইপটিজিংয়ের যে প্রভাব সেটা বিশ্লেষণ করতে পারবে, আর ইপটিজিংয়ের কারণ ব্যাখ্যা করতে পারবে। সর্বপ্রথমে আমরা জানব ইপটিজিংয়ের ধারণা। কনসেপ্ট অফ ইপটিজিং। ইপটিজিং কথাটি আমাদের দেশে বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। ইপটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথে ঘাটে উত্তপ্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনের নির্দেশক একটি শব্দ। ইভ শব্দটি বাইবেলের ইভ বা পবিত্র কুরআনের হাওয়াকে বোঝায়। অন্যদিকে টিজিং শব্দটি অবিধানিক অর্থ পরিহাস বা জ্বালাতন। সুতরাং ইভ বলতে বোঝায় নারী বা রমণী, আর টিজিং বলতে বোঝায় উত্তপ্ত করা বা বিরক্ত করা। সুতরাং আমরা ইপটিজিং বলতে নারী বা রমণীকে উত্তপ্ত করা বা বিরক্ত করাকেই বুঝে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিবাদী অভিভাবক ও শিক্ষক নির্যাতনের শিকার এরকম দুটি দৃশ্য নিয়ে আলোচনা করব। একসময় সমাজের বুকে যাওয়া একটি ক্ষুদ্র অংশ ইপটিজিংয়ের সাথে জড়িত থাকলেও এখন উঠতি বয়সী তরুণী, উঠতি বয়সী তরুণ, কিশোর, যুবকরা তো আছেই, অনেক মধ্যবয়সীরাও এর সাথে জড়িত হয়ে পড়েছে। সম্প্রতিকালে ইপটিজিং সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। অনেক সময় মেয়ের প্রতিবাদী অভিভাবক ও শিক্ষককে নির্যাতনের শিকার হতে হচ্ছে, এমনকি শেষ অবস্থায় তাদের প্রাণ হারাতে হচ্ছে। আমরা
বামে প্রথম চিত্রে দেখতে পাই নির্যাতিত একজন অভিভাবক তার স্কুলগামী কোমলমতি মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে যখন উনি প্রতিবাদ করেন তখন বখাটেরা ওনার দৈহিক নির্যাতন ঘটিয়ে হাতটি ভেঙে দেন। আর দ্বিতীয় দেখি আমাদের একজন নির্যাতিত শিক্ষক যিনি প্রতিবাদ করতে যেয়ে এই নির্যাতনের শিকার হন। প্রতিবাদে ব্যর্থ হয়ে একজন ছাত্রীর শেষ পরিণতি কি হতে পারে সে ব্যাপারে আলোচনা করছে। ইভটিজিংয়ে বাধা প্রদান করায় একজন অভিভাবক যখন ব্যর্থ হয়, একজন শিক্ষক যখন বকে যাওয়া যুবকদের হাতে লাঞ্ছিত হয়, তখন একটি মেয়ে শিকার হয়ে শেষ পরিণতি আত্মহননের পথ বেছে নেয়। অনেক মেয়েকে এভাবেই অকালে জীবন দিতে হচ্ছে। আধুনিক সভ্য সমাজে ইভটিজিং শব্দটি যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে চিহ্নিত হয়। অক্সফোর্ড ডিকশনারিতে এই জন্য ইভটিজিং শব্দটির অর্থ করা হয়েছে হ্যারাসমেন্ট অফ অর সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার টুয়ার্ডস ওমেন অর গার্লস। যৌন হয়রানি হচ্ছে সেই ধরনের কর্মকাণ্ড ও আচরণ যা মানুষের যৌনতাকে উদ্দেশ্য করে মানসিক ও শারীরিকভাবে করা হয়। পাশের চিত্রে কলেজ ছাত্রী প্রথমে মানসিক পরে শারীরিক নির্যাতনের শিকার, এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বেইজিং নারী সম্মেলনে নারীর প্রতি সহিংসতামূলক যে কোনো ধরনের তৎপরতা যার ফলে নারীর শারীরিক, মানসিক, যৌন বা মনস্তাত্ত্বিক ক্ষতি বা বিপর্যয় ঘটে বা ঘটতে পারে তাকে নারী নির্যাতন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা বেইজিং সম্মেলনের গোলটেবিল বইটাকে এ নিয়ে আলোচনা করতে দেখছি। বাংলাদেশে ইভটিজিংয়ের ধরন। বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হলো ইভটিজিং। ইভটিজিংয়ের কারণে আমাদের দেশে অনেক মেয়ে, শিশু, কিশোরী তাদের স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশ পাচ্ছে না। এর ফলে তাদের জীবনের গতি অসময়ে রুদ্ধ হয়ে যাচ্ছে। বখাটেদের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার ঘটনা আমাদের দেশে অহরহ ঘটছে। এরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইভটিজিংয়ের শিকার হয়ে বাংলাদেশ দণ্ডবিধির কোন কোন আইনে এটার প্রতিকার পাওয়া যেতে পারে এ সম্পর্কে আমরা একটু ধারণা দিতে চাচ্ছি। ইভটিজিং বলতে বোঝায় কোনো নারী বা কিশোরীকে তার স্বাভাবিক চলাফেরা বা কাজকর্ম করা অবস্থায় অশালীন মন্তব্য করা, ভয় করা, তার নাম ধরে ডাকা এবং চিৎকার করা, বিকৃত নামে ডাকা, কোনো কিছু তার দিকে ছুড়ে দেওয়া, ব্যক্তিত্ব লাগে এমন মন্তব্য করা, ধিক্কার দেওয়া, তার যোগ্যতা নিয়ে মন্তব্য করা, অহেতুক হাস্যরস করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, ইঙ্গিতপূর্ণ ইশারা করা, অশ্লীলভাবে প্রেম নিবেদন করা, উদ্দেশ্যমূলকভাবে পিছু নেওয়া, গান বা কবিতা আবৃত্তি করা, চিঠি লেখা, মোবাইল ফোনে
হয়রানি করা, পথ রোধ করে দাঁড়ানো, প্রেমে সাড়া না দিলে হুমকি প্রদান করা ইত্যাদি। তো এই কার্যক্রমগুলো, যে কার্যক্রমগুলো আমি ওপরে আলোচনা করলাম, এই কার্যক্রমগুলো যদি কারোর দ্বারা সংগঠিত হয় তাহলে যে কোনো তরুণী ছাত্রী বাংলাদেশ দণ্ডবিধি আইনের 294 ও 509 ধারা অনুযায়ী সে প্রতিকার পেতে পারে। ইভটিজিংয়ের কারণ, যৌন হয়রানির উল্লেখযোগ্য কারণগুলো ভিতরে এক হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধের অভাব। প্রত্যেককেই যদি আমরা নৈতিক জ্ঞান সম্পন্ন শিক্ষা দিতে পারতাম তাহলে ইভটিজিং ঘটত না। নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নারীকে আমরা এই পুরুষাসিত সমাজে ভোগের বস্তু হিসেবেই জানি। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই নারীর উপরে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দৈহিক এবং মানসিক নির্যাতন চলছে। গণমাধ্যমে তথা বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, সিনেমা ইত্যাদিতে নারীকে যৌন বস্তু হিসেবে উপস্থাপন বা প্রদর্শন করায়। আমরা যে বিজ্ঞাপনগুলো অধিকাংশই বিভিন্ন মিডিয়ায়, সেটা সিনেমা হোক, মিউজিক ভিডিও হোক অথবা আদার কোনো মিডিয়া হোক, সংবাদপত্র হোক, সেখানে আমরা দেখি আমরা মেয়েদেরকে আমরা সেখানে উপস্থাপন করি। তো এই উপস্থাপনের কারণেও ইভটিজিং সংগঠিত হচ্ছে। সমাজে অব্যবহৃত যে অগ্রহণযোগ্য ছবিগুলো আছে, এই ছবিগুলো এখন অবাধে ছড়াছড়ি হচ্ছে। এই পর্নোগ্রাফির ছড়াছড়ি রোধ করতে হবে। এটার কারণেও কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় ইভটিজিং বেড়েই চলেছে। মোবাইল ফোন মানেই এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন। তো তথ্য প্রযুক্তির এই বর্তমান যুগে মোবাইল ফোন অন করলেই আমরা যখন ডাটা অথবা ওয়াইফাই বা অন্য আদার মাধ্যম দিয়ে আমরা প্রবেশ করি তখন দেখি বিভিন্ন ধরনের অশ্লীল ছবি। এগুলোও আমাদের ইভটিজিং করতে প্রলুব্ধ করছে। স্যাটেলাইট টিভির অবাধ এবং অনিয়ন্ত্রিত প্রদর্শন, টিভি খুললেই দেখি আমরা বিভিন্ন ধরনের অশ্লীল ছবি, অশ্লীল পর্নোগ্রাফি, এগুলো দ্বারাও আমাদের সমাজে ইভটিজিং সংগঠিত হচ্ছে। ইভটিজিং এর ক্ষতিকর দিক সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক ছাত্রছাত্রীদের মাঝে আলোচনা করা হয় না। এই আলোচনা না করার কারণে তারা সতর্ক হতে পারছে না। বিধায় তরুণরা বিপদগামী, আর আমাদের কোমলমতি ছাত্রীদের উদাসীনতা, এ দুটো মিলেই ইভটিজিংয়ের মাত্রা বাড়িয়ে চলছে। ধর্মীয় অনুশাসন না থাকা, আমরা ধর্মের মতো করে না মানাই, ধর্মীয় গ্রন্থ অনুযায়ী ধর্মীয় প্রবক্তারা যেভাবে আমাদেরকে সুশৃঙ্খল জীবনের কথা বলেন সেইভাবে জীবনযাপনে অভ্যস্ত না হয় ইভটিজিং বেড়ে চলছে। মেয়েরা বেপরোয়া চলাফেরা এবং অশালীন পোশাক পরিচ্ছদে বাইর হওয়ায় তরুণীরা এর দ্বারা ইফেক্টেড বা প্রভাবিত হচ্ছে। এই প্রভাবিত হওয়ার কারণে তারা যৌন হয়রানির মতন এই ক্ষতিকর সাইট বেছে নিচ্ছে। অনেকে আবার রাজনৈতিক প্রশ্রয়ে ইভটিজিং সংগঠিত করছে। আর সর্বশেষ দৃষ্টান্তমূলক
শাস্তির ব্যবস্থা না থাকাও এই সমাজ ব্যবস্থায় তথা রাষ্ট্রে ইফটিজিং বেড়ে চলছে। রেমেডিস অফ ইফটিজিং অর্থাৎ ইফটিজিংয়ের প্রতিকার, কি কাজগুলো করলে আমরা ইফটিজিং থেকে প্রতিকার পেতে পারি। যে নারীর পথে ঘাটে স্কুলে কর্মক্ষেত্রে যৌন হয়রানির কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নারীর স্বাধীনভাবে চলাফেরার অধিকার, শিক্ষার অধিকার, না বলার অধিকার এবং স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নারীর যৌন হয়রানি প্রতিরোধে আমাদেরকে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমরা নিচের করণীয়গুলো বিবেচনা করতে পারি। ইফটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ জোরদার করতে হবে। সামাজিক আন্দোলন ও প্রতিরোধের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, তারা মানববন্ধন করছে। উত্ত্যক্তকারী যারা, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। সামাজিকভাবে বয়কটের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। একজন ছাত্রীকে উত্ত্যক্ত করায়, আরেকজন অর্থাৎ বখাটেদের বিরুদ্ধে তারই বড় ভাই প্রতিবাদ করছে, তাদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করছে, তার একটি চিত্র আমরা দেখছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্ত্যক্তকরণ বা যৌন হয়রানি নির্মূলে তোমাদের মাঝে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের একটা চিত্রও আমরা দেখতে পাই। এর জন্যে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী যারা শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতির জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে থাকেন, তারই ধারাবাহিকতায় উনি হ্যান্ড মাইক দিয়ে কিভাবে এই ইফটিজিং রোধ করা যায়, বাল্যবিবাহ রোধ করা যায়, কিভাবে যৌন হয়রানি বন্ধ করা যায়, এ ব্যাপারে উনি সেমিনার করছেন, সমাবেশ করছেন। এ ধরনের একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আন্দোলন গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। একটি প্রিন্ট মিডিয়ার চিত্র, পাঠকের পত্রিকা। এখানে একটি সংবাদ আমরা হেডলাইন করতে দেখছি যে বখাটের উৎপাতে ঝরল স্কুল ছাত্রীর প্রাণ। তো এইগুলো আমাদের হেডলাইন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যমে বিশেষ করে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, সিনেমা ইত্যাদিতে নারীকে যৌন বস্তু হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। মেয়েদেরকে উপস্থাপিত না করে যদি আমরা ছেলেদের উপস্থাপন করি, তাতে আমার মনে হয় যৌন হয়রানি অনেক রোধ হবে। কেননা মেয়েদের যে ছবি বা চিত্রগুলো উপস্থাপন করা হয়, সেগুলো খুবই অশ্লীল থাকে। এতেও আমাদের সমাজে নারী নির্যাতন বেড়েই চলছে। বোকাটে উচ্ছৃঙ্খল ছেলেদের সুপথে আনতে সার্বক্ষণিক কাউন্সিলিং করতে হবে। তাদেরকে আলোর পথে আনার জন্যে, আলোকিত অধ্যায় সূচনা করার জন্যে তাদেরকে নিয়ে মাঝে মাঝে
মাঝে মাঝে সেমিনার, সিম্পোজিয়াম, সমাবেশ এসবের মাধ্যমে জানান দিতে হবে। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা রাস্তার মোড়ে বোকাটে ছেলেদের আড্ডা বন্ধ করতে হবে। বোকাটে ছেলেদের আড্ডা বন্ধে গোয়েন্দা পুলিশের পদক্ষেপের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তারা সন্ধ্যার পর রাস্তায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আড্ডা বন্ধে যে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করছে তারই একটি দৃশ্য। ইফটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতকে আরও সক্রিয় হতে হবে। ইফটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকার একটি চিত্রও আমরা দেখতে পাচ্ছি। সেখানে দায়িত্বপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট এবং তাকে ঘিরে একটি পুলিশ প্রশাসন, যেটা প্রচার কাজে বাস্তব দায়িত্ব পালন করতে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। যৌন হয়রানি প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন, শুধু প্রণয়ন নয়, এটা প্রয়োগের ব্যবস্থাও করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। যৌন হয়রানির অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কড়াকড়াই আইনের পদক্ষেপ তাদের উপর প্রয়োগ করতে দেখছি। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্ত্যক্তকারী পুরুষদেরকে আমরা রোমিও হিসেবে দেখি। এই রোমিও হিসেবে না দেখে অপরাধী হিসেবে গণ্য করে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলে এই নির্যাতন অনেকটা প্রতিহত করা যাবে। এই ধরনের একজন রোমিও পুরুষকে আমাদের পুলিশ প্রশাসন ধরে নিয়ে শাস্তির আওতায় আনার একটি চিত্র আমরা উপলব্ধি করছি। অনেক ক্ষেত্রে ইফটিজিং প্রতিরোধে মেয়েরা ছেলেদের উপরে চড়াও হয়ে নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম। আমরা শুধু ছেলেরাই মাঝে মাঝে দেখি যে মেয়েদের উপরে চড়াও হয়, উত্ত্যক্ত করে, বিরক্ত করে, নির্যাতন করে। কিন্তু মেয়েরা যদি নিজেদের আত্মরক্ষায় নিজেরাই সচেতন হয়, তাহলে এই নারী নির্যাতন অথবা ইফটিজিং এটা রোধ করা সম্ভব। এ ধরনের একটা দৃশ্য আমরা দেখতে পাই। দুজন বোকাটে ছেলে বাজে কথা বলার অপরাধে দুইজন ছাত্রী তাদেরকে দৈহিকভাবে একটু নির্যাতনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যৌন হয়রানি ও আইন, ইফটিজিং অ্যান্ড ল। বাংলাদেশ যৌন হয়রানির ঘটনা থেকে আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধি আইন 1860-এর 294 ধারা অভিযুক্তের সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। আর 509 ধারায় অভিযুক্ত ব্যক্তি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। দুটি ধারায় 2 রকমের বিধান প্রচলিত: 3 মাসের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত। আর 509 ধারায় আমরা দেখি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
ঢাকা মহানগরীর পুলিশ অধ্যাদেশ 1976 ধারায় অভিযুক্ত ব্যক্তির 1 বছর মেয়াদের কারাদণ্ড অথবা 2000 টাকা জরিমানা করার বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। 2023 সালের সংশোধনী আইনের 9 ক ধারায় অভিযুক্তের সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এছাড়া 2010 সালের 9 নভেম্বর থেকে যৌন হয়রানি বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দিয়ে ভ্রাম্যমাণ আদালত আইনে 509 ধারাটি সংযুক্ত করা হয়েছে। ফলে ম্যাজিস্ট্রেটগণ এই ধারা প্রয়োগ করে অপরাধীকে ঘটনাস্থলে বিচার করে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন। বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের 7373 নামে একটি অভিযোগ নম্বর চালু রয়েছে। ফলে আক্রান্ত নারীরা ফোন করে তাদের উপর আনিত অভিযোগ তারা পুলিশ প্রশাসনকে জানাতে পারে। আর এই নিমিত্তে প্রতি বছর শুধু 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নয়, বরং এখনই আসুন প্রতিজ্ঞা করি, ইফটিজিং সইব না, ইফটিজিং মানব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইফটিজিংয়ের উপরে এতক্ষণ আলোচনা করছিলাম। আলোচনা থেকে আমার মনে হয় ইফটিজিংয়ের ধারণা, এটা কি কারণে ঘটছে, এর প্রতিকারও কি, এ সম্পর্কে আমরা কম বেশি আলোচনা লাভ করলাম। আমরা যেটা জানতাম, আমার মনে হয় অজানা বিষয়গুলো সম্পর্কে আমরা আরও পরিষ্কার হতে পেরেছি। তো আলোচনা নয়, এখন এই আলোচনা শেষে তোমাদেরকে স্ব অবস্থানে থেকে কিছু কাজ করতে হবে। প্রথম হলো ইফটিজিং বলতে কি বুঝো, এটা তোমাদেরকে লিখতে হবে। ইফটিজিংয়ের অনেক কারণের ভিতরে 2টি কারণ তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো সবশেষে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা ইফটিজিংয়ের সুস্পষ্ট ধারণা সম্পর্কে আলোচনা করছি। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইফটিজিংয়ের প্রভাব সম্পর্কে আলোচনা করছি। ইফটিজিং কি কি কারণে সংঘটিত হয় তার সম্পর্কেও আলোচনা করছি। আর ইফটিজিং কিভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কেও আলোচনা করছি। এখন তো মূল্যায়নের বিষয় উপরের এই আলোচনা থেকে ইফটিজিং সমাজে কাদের দ্বারা সংগঠিত হচ্ছে সেটা নিরূপণ করতে হবে। আর ইফটিজিং 2টি প্রতিকার তোমাদের লিখতে হবে। যেহেতু তোমরা হোম কোয়ারেন্টিনতে আসো, তো স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে আসতে পারছো না, প্রতিষ্ঠানেও আসতে পারছো না, তাতে বাড়িতে তোমাদের এই আলোচনার ভিত্তিতে কিছু কাজ করতে হবে। এই পাঠের কাজ হচ্ছে বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধি আইন ও ধারা দ্বারা ইফটিজিং কি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব, মূল্যায়ন করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।